নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, পশ্চিমবঙ্গে ম্যাজিক দেখাবে বিজেপি, দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে সত্যি ম্যাজিক দেখালো পশ্চিমবঙ্গ, শুধু ফলটা হলো নেতিবাচক। বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। মমতার দাপটে বিজেপির ঝুলিতে রয়েছে শুধুমাত্র 12টি আসন। কিন্তু কেন এই অবস্থা পশ্চিমবঙ্গে বিজেপির? রাজনীতির খেলায় কোন ভুল চালে পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি দল? তো সেই নিয়েই আজকের ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছে এবং গুরুত্বপূর্ণ 7টি কারণ কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, যেই 7টি গুরুত্বপূর্ণ কারণের জন্য পশ্চিমবঙ্গে বিজেপির এই ধরাশায়ী অবস্থা। অর্থাৎ 2024 ভারতবর্ষের লোকসভা নির্বাচনের 7টি দফা কমপ্লিট হয়ে যাওয়ার পর বিভিন্ন এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটি নিউজ চ্যানেলেই দেখানো হচ্ছিল যে পশ্চিমবঙ্গে মিনিমাম 25 থেকে 30টি আসন পেতে চলেছে বিজেপি দল। কিন্তু সমস্ত এক্সিট পোলের সমীক্ষাকে সাইডে রেখে রিভার্স সুইং করে কিন্তু মমতার ম্যাজিকে তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কিন্তু ফুটে উঠেছে। তো বন্ধুরা, কেন এই ধরনের বিষয় হলো বা পশ্চিমবঙ্গে কেন বিজেপির এই ধরাশায়ী অবস্থা, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। গুরুত্বপূর্ণ 7টি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও বিভিন্ন রকম খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা ঠিক কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে। তো বন্ধুরা, চলুন এবারে মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, নির্বাচনের মৌসুম জুড়ে বারবার পশ্চিমবঙ্গ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং জেপি নাড্ডারা, এবং ঝড় তুলেছেন কিন্তু প্রচারে। রোড শো করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। গত নির্বাচনের চেয়েও এবার কম আসন পেয়েছে কিন্তু বিজেপি দল পশ্চিমবঙ্গে, এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি দলের পশ্চিমবঙ্গের বিপর্যয়ের নেপথ্যে রয়েছে কিন্তু একাধিক কারণ। তার মধ্যে আমরা গুরুত্বপূর্ণ 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করে দেব, যেগুলি খুব ভাইটাল পয়েন্ট রয়েছে। তো এই ভাইটাল পয়েন্টগুলির জন্যই কিন্তু বিজেপির আজকে এই অবস্থা, পশ্চিমবঙ্গে একদম ধরাশায়ী হয়ে গিয়েছে। অর্থাৎ 2019 সালে 18টি আসনে জয়লাভ করেছিল বিজেপি, যেখানে বিভিন্ন এক্সিট পোল এবং বিভিন্ন তথ্য অনুযায়ী এবছর 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির মিনিমাম 25 থেকে শুরু করে 30খানা আসন কিন্তু পাওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে বরং আরও 6টি আসন কমে এসে দাঁড়িয়েছে কিন্তু 2024 ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 12টি আসনে। তো কেন এই বিপর্যয় হয়েছে তা নিয়ে কিন্তু এবারে আমরা আলোচনা করতে চলেছি। তো সবার প্রথম যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট, মমতার জনমুখী প্রকল্প। অর্থাৎ মমতার যে জনমুখী প্রকল্পগুলি রয়েছে, অর্থাৎ জনগণের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সমুদ্র সাথী, একের পর এক জনকল্যাণকর প্রকল্প এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা বেড়ে হয়েছে 1000 টাকা, এবং আপনারা যারা SC ST রয়েছেন তাদের জন্য হয়েছে 1200 টাকা। আর তাতেই কিন্তু বঙ্গে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু প্রথম পয়েন্ট। আমি ছোট্ট করে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করছি যাতে ভিডিওটার লেন্থ অনেকটা বড় না হয়ে যায়। তো বন্ধুরা, দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেই পয়েন্ট রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গকে বঞ্চনা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, পশ্চিমবঙ্গকে বঞ্চনা। পশ্চিমবঙ্গে যে 100 দিনের কাজ হয়েছে, আবাস যোজনার মতো একের পর এক প্রকল্পে টাকা আটকানোর অভিযোগ উঠেছে কিন্তু নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ ছিল রাজ্য সরকার টাকার হিসেব দিচ্ছে না ঠিকঠাক মতো, তাই কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু সেই ইস্যুকেই বিজেপির বিরুদ্ধে কাজে লাগায় তৃণমূল কংগ্রেস। দাবি করে রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা। হাতিয়ার হয় শুভেন্দু এবং সুকান্তদের মন্তব্যও। এই বঞ্চনা মেনে নিতে পারেনি পশ্চিমবঙ্গের রাজ্যবাসী। ভোট বাক্সে তা স্পষ্টই দৃশ্যমান হয়েছে কিন্তু 2024 ভারতবর্ষের লোকসভা নির্বাচনে, সেটা আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে ভোটের রেজাল্ট কি হয়েছে। 3 নম্বর কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা রয়েছে কিন্তু দুর্নীতির অস্ত্র ভোতা। হ্যাঁ, কেন এই পয়েন্টটি ব্যবহার করছি যে দুর্নীতির অস্ত্র কেন ভোতা? কারণ বিষয়টা হচ্ছে কিন্তু চাকরি চুরি, রেশন চুরির মতো স্লোগান তুলেও ভোট বৈতরণী পার করতে ব্যর্থ হয়েছে কিন্তু বিজেপি দল পশ্চিমবঙ্গে। কারণ দুর্নীতিকাণ্ডে উদ্ধার হওয়া টাকা ভোটারদের ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, এবং দুর্নীতির অভিযোগে বারবার তৃণমূলকে বিদ্ধ করেছেন তিনি।
কিন্তু তাতেও চিড়ে ভিজল না, কার্যত মুখ থুবড়ে পড়তে হলো পশ্চিমবঙ্গে বিজেপির সেই প্রচার এবং বিজেপি দলকে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে চলে যাব সরাসরি 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি রয়েছে সেটা রয়েছে কিন্তু বিজেপির অন্তর্দ্বন্দ্ব। একদম ঠিক শুনেছেন, 4 নাম্বার পয়েন্ট রয়েছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। কারণ আপনারা বুঝতেই পেরেছেন যে গত 4 জুন 2024 তারিখে যখন ভোট গণনা কমপ্লিট হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের বিজেপি দলের এক গুরুত্বপূর্ণ হেভিওয়েট প্রার্থী যখন হেরে গেছে এবং তার সামনে গিয়ে যখন সাংবাদিক প্রশ্ন করেছে, তখন কার্যত তিনি কিন্তু জানিয়েছে যে তিনি তার সবটা দিয়ে চেষ্টা করেছেন এবং দলের ভিতরেই অন্তর্দ্বন্দ্ব থাকার কারণে তিনি কিন্তু জিততে পারেননি, এমনটাই কিন্তু একটি অভিযোগ তিনি করেছেন। তিনি কিন্তু কারো নাম নেয়নি, তিনি কিচ্ছু বলেনি, কিন্তু সেই বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে বিজেপির ভিতরে অবশ্যই কিন্তু অন্তর্দ্বন্দ্ব ছিল। তো বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপিকে ধরাশায়ী করেছিল গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হয়েছিল এবং তৃণমূল থেকে আসা বহু নেতানেত্রীকে গুরুত্ব দেওয়ায় ক্ষোভ বেড়েছিল। রাজ্য স্তর থেকে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল কিন্তু এই দ্বন্দ্ব এবং নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল পুরনো কর্মীরা এবং এবছরের লোকসভা ভোটেও এই গোষ্ঠী দ্বন্দ্বের খেসারত দিতে হলো কিন্তু বিজেপিকে। এবং জানিয়ে রাখি 2021 সালের বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপির যে সংগঠন রয়েছে সেখান থেকে কিন্তু সভাপতির পদ থেকে সরানো হয়েছে দিলীপ ঘোষকে। সেটা নিয়েও কিন্তু যে দিলীপ ঘোষের ফ্যান বেস রয়েছে বিজেপি দলের মধ্যে, অর্থাৎ বিজেপির যে নেতাকর্মীরা দিলীপ ঘোষের আদর্শকে মেনে চলতো তারাও কিন্তু মনের দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল বলেই কিন্তু বিশ্লেষকদের মতে কিন্তু এরকমটাই মনে হচ্ছে। এছাড়াও চলুন আমরা চলে যাব সরাসরি 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার যে পয়েন্ট রয়েছে সেটা কিন্তু রয়েছে অশালীন আক্রমণ। কি অশালীন আক্রমণ? অর্থাৎ 2021-এর ভোটে মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণের খেসারত দিয়েছিলেন কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা। তা থেকে শিক্ষা নিয়ে এবারে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব সেই ভুল থেকে দূরে ছিলেন, কিন্তু দিলীপ ঘোষ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অসীম সরকারের মতো নেতারা লাগাতার লাগামহীনভাবে কিন্তু মন্তব্য করে গেছেন এবং কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। কখনো মমতার মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন, কখনো বা তার পরিবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এগুলো মোটেও ভালো চোখে দেখেনি কিন্তু রুচিশীল বাঙালি এবং ভোট বক্সে কিন্তু সেই জবাবটাই দিয়েছে পশ্চিমবঙ্গের ভোটাররা। ঠিক আছে, তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ কি রয়েছে? আরেকটি গুরুত্বপূর্ণ কারণ অর্থাৎ নাম্বার 6 সেটা রয়েছে কিন্তু মেরুকরণ প্রত্যাখ্যান। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বারবার ইসলাম ফোবিয়া তৈরি করার কিন্তু একটা চেষ্টা তারা করেছিলেন। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহরা কিন্তু বারবার ইসলাম ফোবিয়া তৈরির একটা চেষ্টা করেছেন এবং মেরুকরণের চেষ্টা চালিয়েছেন। দাবি করেছেন তৃণমূল বা কংগ্রেস জিতলে রাজ্যে হিন্দুরা কোণঠাসা হবে, কিন্তু সে কথা কানে তোলেনি বঙ্গবাসী। তাই হিন্দু মুসলিম নির্বিশেষে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। তা নয়তো এরকম ভোটের রেজাল্ট কিন্তু কখনোই হতো না, কারণ এখানে তৃণমূল কংগ্রেসকে কিন্তু হিন্দু, মুসলমান, শিখ, পারসিক, জৈন, খ্রিস্টান প্রত্যেকে মিলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন বলেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আসনের সংখ্যাটা কিন্তু 29, অর্থাৎ 29টি আসনে কিন্তু তারা জয়লাভ করেছে। সেটা শুধুমাত্র ইসলাম ভোটে কিন্তু সম্ভব নয়, সেখানে কিন্তু সমস্ত ধর্মের লোকেরাই কিন্তু ভোট দিয়েছেন, এটা কিন্তু অস্বীকার করার কোনো রকম জায়গা নেই। ঠিক আছে, তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ যেটা আসন, যেটা সব থেকে এবার পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষকে মাতিয়ে রেখেছে, সেটা রয়েছে কিন্তু সন্দেশখালী। অর্থাৎ কি সন্দেশখালী নিয়ে হয়েছে? গ্রামবাসীর জমি ভেরি দখল থেকে শুরু করে রাতের অন্ধকারে নারীদের তুলে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ যেটা উঠেছিল, সেই ঘটনা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতে কিন্তু চর্চা হয়েছিল। তবে এই বিষয়ে বেশি শব্দ খরচ করেনি তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেসও কিন্তু এটা মেনে নিয়েছিল যে কিছু না হলেও কিছু একটা তো অবশ্যই হয়েছে সন্দেশখালীতে, যার জন্য এই তোলপাটটা হয়েছে। সব কিছু মেনে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস মোটামুটি ধরনের কিন্তু চুপচাপই ছিল, তবে দৃঢ়ভাবেই কিন্তু তারা দাবি করছিল যে সেসব ঘটনা কিন্তু সবটা সত্যি নয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মেনে নিয়েছিল যে কিছুটা অবশ্যই সত্যি, কারণ না হলে এ ধরনের ঘটনা অবশ্যই কখনো সামনে আসতো না। কিছুটা সত্যি, কিন্তু বেশিরভাগটাই কিন্তু মিথ্যে বলে কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা আগাগোড়াই কিন্তু তারা কিন্তু দাবি করে এসেছিল। অর্থাৎ সন্দেশখালীতে যা হয়েছে সেটা অবশ্যই কিছু না কিছু একটা হয়েছে, তার জন্যই এ ধরনের একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু যে হিসেবে প্রচার চালানো হয়েছিল সেটা কিন্তু আগাগোড়াই কিন্তু তৃণমূল কংগ্রেস
সেটাকে কিন্তু প্রত্যাখ্যান করে এসেছিল। যে কিছু তো অবশ্যই হয়েছে সেটা তারা মেনে নিয়েছে, তার জন্যই কিন্তু তারা চুপচাপ ছিল। কিন্তু যতটা বলেছে বা যতটা প্রচার করা হয়েছে সেসব জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস আগাগোড়াই কিন্তু বলেছে যে সবটা সত্যি নয়, কিছুটা সত্যি, কিন্তু সবটা একদমই সত্যি নয়। অথচ প্রতিটি প্রচারে এটি নিয়ে সরব হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা। কিন্তু পরবর্তী সময় যখন একটি স্টিং অপারেশন যখন প্রকাশ্য সামনে আসে, বিভিন্ন সংবাদ চ্যানেলে যখন সেই স্টিং অপারেশনটা দেখানো হয়, সেটা সত্যতা কতটুকু রয়েছে সেটা কিন্তু কেউই যাচাই করেনি সেরকমভাবে। অর্থাৎ আমরাও কিন্তু সেরকমভাবে কোনো রকম যাচাই করিনি। যেহেতু আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বিভিন্ন পয়েন্টে, সেক্ষেত্রে সন্দেশখালী পয়েন্টটাও কিন্তু একটা ম্যাটার রয়েছে। যেহেতু কিন্তু আমরা বলতে পারি যে সন্দেশখালী নিয়ে যেহেতু সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার চালানো হয়েছে, সেক্ষেত্রে যে বিজেপির ধরাশায়ী সেটা কেনই বা হলো? যে সন্দেশখালী নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা আলোড়ন সৃষ্টি করা হয়েছে, সেক্ষেত্রে তো বিজেপির ফল ভালো হওয়ার কথা হলেও হতে পারতো, কিন্তু কেন হলো না সেই কারণ নিয়েই কিন্তু ভিডিওটি হতে চলেছে, যে কোন কোন কারণের জন্য বিজেপির এই অবস্থা পশ্চিমবঙ্গে। তো সেখান থেকে কিন্তু বলা যেতে পারে যে ধীরে ধীরে কিন্তু একটা স্পষ্ট হয়ে ওঠে যে সন্দেশখালীর বেলুন যত ফোলানো হয়েছে তাতে ততটাও কিন্তু হাওয়া ছিল না। তাই এই ইস্যুটি কার্যত বুমেরাং হয়ে ওঠে কিন্তু বিজেপির জন্য। তো এই টোটাল মিলিয়ে যে 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম, আপনাদের মধ্যে এই পয়েন্টগুলি কতটা গ্রহণযোগ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের মধ্যে কি মনে হয় আরও কোন কোন গুরুত্বপূর্ণ কারণগুলির জন্য বিজেপির এই ধরাশায়ী অবস্থা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমরাও বুঝতে পারবো যে আপনারা কোন কোন কারণগুলিকে বিশেষ করে এগিয়ে রাখছেন, সেগুলি অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তাহলে আমরাও বুঝতে পারবো যে কোন কোন কারণগুলির জন্য ভোটের এই ধরাশায়ী হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে কিন্তু আমি গুরুত্বপূর্ণ 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, যে 7টি পয়েন্টের জন্য বিশ্লেষকদের মধ্যে যে সমস্ত একাধিক কারণগুলি উঠে এসেছে, তার মধ্য থেকে আমরা 7টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করলাম, যে এই 7টি পয়েন্টও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পশ্চিমবঙ্গে বিজেপির এই ধরাশায়ী অবস্থার জন্য বা পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপর্যয়ের জন্য। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর আপনারা 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।